নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি অর্পণ করকে, যিনি 18 বছর বয়সে বহু লেখালেখির পাশাপাশি অভিনয়ের জাদুতে দর্শকের মন কেড়েছেন। পেয়েছেন একাধিক পুরস্কারও। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার। সকলকে আমি নমস্কার জানাই। শুভ শারদিয়া। সকলে ভালো করে পুজো কাটাবেন, বই পড়বেন, বই উপহার দেবেন। এই আপনার লেখালেখির শুরু কবে থেকে? আহ, এইটা বিশেষ করে আমি যখন ক্লাস 7 মানে করোনা পিরিয়ড, কোভিড টাইমে স্কুল সদ্য সদ্য বন্ধ হয়েছে। একদিন হঠাৎ লিখতে বসলাম। তখন বেশ একটা, যেটাকে এক্সাক্ট পদ্য বলে, ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখা। তখন আমার লেখা শুরু হয়। মানে আমার প্রথম কবিতার নাম কুড়িতে করোনা, এবং একদম প্রথমের লেখা যেহেতু ওটা কোনোদিন ছাপা, মানে আমি ছাপতে দিইনি বা নমিনেশনের জন্য পাঠাইও নি। কিন্তু এটা এইভাবে আমার লেখার জার্নি শুরু। এরপর বেশ কিছুদিন পড়াশোনার জন্য ভেবেছিলাম এটা কি আরো হবে। মাঝখানে ফুটবল নিয়ে একটু মাতোয়ারা হয়ে উঠেছিলাম। একটু ডিট্যাচ ছিলাম। আবার ইদানিং কালে আবার কবিতা এই জগতে ফেরা। কিন্তু খুব বেশি দিনের নয় এই জার্নি, সদ্য শুরু। এখনো শিখছি, ভবিষ্যতেও শিখবো। যে লেখালেখির ক্ষেত্রে কোন কোন লেখক বা কবি আপনার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এনারাই প্রমুখ লেখা। এনাদের মতন আরো অনেক আমাদের যারা পরিচিত লেখক মন্ডলী আছেন, সকলের লেখাই পড়েছি, কিন্তু এনাদেরটা হ্যাঁ, মানে সবার আগের সারিতে রাখছি আপাতত। আপনি তো একজন ফুটবলার হতে চেয়েছিলেন বললেন, কিন্তু হঠাৎ করে ফুটবল ছেড়ে এই লেখালেখির জগতে কিভাবে চলে আসা? উম, যখন লেখালেখি শুরু করি তার কিছুদিন পর থেকে, এবার যেমন হয়, তখন তো বয়স আরো কম আমার। তখন যেমন প্র্যাকটিস করা, টুকটাক বন্ধুদের সাথে খেলা, তখন একটু ফুটবলের প্রতি একটা ভালোবাসা জন্মায়। স্বপ্ন ছিল একদিন ইস্ট বেঙ্গলের হয়ে খেলবো, সেটা যদিও কোনোদিন হয়ে ওঠেনি। এবং এরপরে পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে, মানে পড়াশোনার উপর জোর দেওয়া হয়, তখন আর আমার ফুটবল নিয়ে করা হলো না। এবং এর পিছনেও আমার একটা নিজস্ব যেটা ভুল ছিল, সেটা হচ্ছে বড্ড ক্যাজুয়ালি নিয়ে ফেলেছিলাম বিষয়টা। হচ্ছে আজ নয় কাল হবে, এই করে করে জিনিসটা, ফুটবলটা আমার থেকে সরতে শুরু করলো। এবং প্রচন্ড অভ্যাস এবং তপস্যার জিনিস ফুটবল, অত সহজে কারোর পায়ে ধরা দেয় না। এই জন্যেই হলো না। কিন্তু এইটার উম, মাথায় রেখেই মানে কি বলবো, চেষ্টা করছি যাতে এই যে জার্নিটা, এটা যেন না ব্রেক হয়। এখানে কোনো ক্যাজুয়ালিটিস আনতে চাইছি না। যদিও আপনার বয়স এখনো অনেক কম, তারপরেও একটা প্রশ্ন করি। একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা কতখানি? অনেকখানি আমার মতে। বর্তমান দিনে সমাজে যা ঘটছে, সেই বিষয়ে আমরা অনেকেই সরাসরিভাবে, ব্যক্তিগত কারণে হতে পারে, পারিবারিক কারণে হতে পারে, প্রোটেস্ট করতে পারছি না, পারি না। সেই ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা, কলম ধরো, কলমে লেখো, যতটা পারছো প্রতিবাদ জানাও। এবং অবশ্যই সেটা সাড়া ফেলে, কার্যকর হয়। লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করাটা আমার ভালো লাগে। অনেকেই বলেন ক্রমশ কবিতার পাঠক সংখ্যা কমে আসছে, মানুষ কবিতা পড়তে চান না, কারণ যে কেউ এখন কবিতা লেখেন। এই প্রসঙ্গে কি বলবেন, যে পাঠক সংখ্যা কি সত্যি কমে আসছে? না, যেহেতু আমার এই জার্নিটা খুব বেশি দিনের নয়, এবং আমি তো মানে লিখতে সবে শুরু করেছি, এবং বেশ কয়েকটা কবিতা তো প্রকাশ পেয়েছে। এবং আমার ওই রকম যে হিউজ একজন পাঠক সমাজ আছে তা না, কিন্তু বলতে গেলে আমার যারা পরিচিত, কিছু কিছু জন আছেন যারা শুধুমাত্র পড়ছেন, পড়তেই ভালোবাসেন। কিছু কিছু জন আছেন পড়েন না, কিংবা পড়ে শুরু করেছেন। যেমন আমি প্রথমে একদম বইপত্র পড়া, মানে বহু পুরস্কার পেয়েছিলাম স্কুলে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে যেমন পাওয়া যায়। গল্পের বই একদম পড়তাম না, একদম গচ্ছিত ভাবে তোলা থাকতো। তারপর পড়া শুরু করি। একটা উম, যে কি বলবো, গল্প পড়তে পড়তে মাঝখানে আটকে দিলে এরপরে কি হতে পারে, এরপরে কি হলো, এই জিনিসটা যখন মানুষ পায়, এই রসবোধটা যখন মানুষের আছে, তখন মানুষের নেশাটা জাগে। আস্তে আস্তে আমারও এইভাবে জাগে। এবং শুধুমাত্র গল্পের বই না, পাশাপাশি অনেক বই পড়া হয়। যেমন একটা বই আমার বড্ড পছন্দের বই, আমি সেটা বলছি, দ্য আর্ট অফ লেজিনেস। এটা পড়ে আমি বহু কিছু শিখেছি, শিখছি, জীবনে অ্যাপ্লাই করেছি, ইমপ্লিমেন্ট করেছি, করছিও।
সব বই মানে সব রকমের বই পড়তে পছন্দ করি এবং মোদ্দা কথা যে প্রশ্নটা ছিল, এক সমাজ পড়ে এবং পড়েই যায়। আরেক সমাজ কি বলবো? আমার মতে আমি যেটুকু দেখেছি, আমি তো খুব বেশি জনকে দেখিনি। পড়তে পছন্দ করেন না। কিন্তু হতে পারে পরবর্তীকালে পড়া শুরু করবেন। আমার এই অভিমত। বর্তমানে আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটছে যেগুলো আমাদেরকে অনেক নাড়া দিয়ে যায়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কি আপনি লেখেন? বা এই ঘটনাগুলো আপনাকে কতটা নাড়িয়ে দেয় বা কষ্ট দেয়? বর্তমান দিনে যে পরিস্থিতি বা যে ঘটনাগুলো ঘটছে, এর বিরুদ্ধে বা এর প্রোটেস্ট হিসাবে আমরা যারা লেখালেখি করি, মানে আমরা বলা ভুল, আমি সদ্য শুরু করেছি। যারা লেখালেখি করি বা উম লিখতে ভালোবাসি, তাদের উচিত লেখা। আমরা হতে পারে ডাইরেক্টলি প্রোটেস্ট করতে পারলাম না। আমাদের উচিত লেখার মাধ্যমে প্রতিবাদ জানানো এবং হ্যাঁ, একটা অবশ্যই কথা, যা ঘটছে অবশ্যই চিন্তা তো দেয় মানুষকে, শতভাগ দেয়। কিন্তু আমার মনে হয় চিন্তাটাকে একটু সরিয়ে রেখে নিজের দমে মানে এগিয়ে চলাটা বেটার। কারণ এই যে আমার সাথে কি হবে? আমার সাথেও কি হতে পারে? এই চিন্তাটা করলে ভালো জিনিসটা সরে যাবে। কি দরকার? যেটা হওয়ার আল্টিমেটলি সেটাই হবে। কিন্তু আমাদের উচিত যে আমাদের নিজেদের বেগে এগিয়ে চলা। প্রতিবন্ধকতা তো আসবেই এবং হ্যাঁ, এই জিনিসটা বড্ড মানে বর্তমান দিনে যা হচ্ছে অবশ্যই নাড়িয়ে দিয়ে যায়। সব কিছু জিনিস যেমন খুব ভালো হচ্ছে, কিছু জিনিস খুব খারাপ। এটা বড্ড নাড়া দেয়। পত্র-পত্রিকায় লেখা নাকি সোশ্যাল মিডিয়ায় লেখা? কোনটাকে বেশি প্রাধান্য দেন আপনি? পত্র-পত্রিকায় লেখাটাকে বেশি প্রাধান্য দিই এবং সমানভাবে বলব না, মানে একটু কম হলেও দিই মানে সোশ্যাল মিডিয়ায়। কারণ লেখাটা আসল মোদ্দা বিষয় হওয়া উচিত। আর যে লেখার রসবোধ নিতে পছন্দ করেন, সে বই থেকেও নেবেন, সোশ্যাল মিডিয়া থেকেও নেবেন। মানে স্মার্টফোন আমরা তো এখন সকলেই ব্যবহার করি। ভালো এবং খারাপ দুটো জিনিসই সমানভাবে আছে। আ আমি বইতে মানে পত্র-পত্রিকায় লেখাটা প্রেফার করি এক কারণে, নতুন গুণী মানুষদের সাথে পরিচয় হওয়া যায়। নিজের পরিচিতির সার্কেলটা বাড়ে। সবথেকে বড় কথা, ওই একটা মঞ্চ পাওয়া যায় নিজেকে একবার প্রমাণ করার। চেষ্টা করা যাক না। হলো কি হলো না পরের ব্যাপার। কিন্তু আমি আমার কাছে তো বলতে পারবো, হ্যাঁ, আমি নিজেকে প্রমাণ করার জন্য আমি চেষ্টা করেছি। অবশ্যই পত্র-পত্রিকায় লেখাটাকে আমি বেশি প্রেফার করি। একজন লেখক বা কবির জীবনে আ বড় মঞ্চ, আলো, পুরস্কার কতখানি আবশ্যক বলে আপনার মনে হয়? অনেকটাই আবশ্যক। আমার ক্ষেত্রে বলতে গেলে আমি লেখালেখির পাশাপাশি যেহেতু শ্রুতি নাটক করি, ১ম অডিশন বা কোনো কিছুতে গেলে বা ১ম মঞ্চে উঠলে সত্যি হাত কাঁপে। মনে হয় বলতে পারবো, কিন্তু হ্যাঁ, ওই উদ্যম যে হ্যাঁ, বলে যেতে হবে। না হলে মঞ্চ মানে অনুষ্ঠানটা ধেরিয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। কি দরকার? মোদ্দা কথা হচ্ছে অনেকটা আমাদের উপর প্রভাব ফেলে এই কারণেই, আমরা যে কোনো রিহার্সাল করে তুলছি। যেমন গত মাসে আমরা ৩ সপ্তাহ থেকে ৪ সপ্তাহ, মানে পুরোপুরি ৪ সপ্তাহ হয়নি। রিহার্সাল চলেছে। এইটার সার্থকতা পাওয়া যায় মঞ্চে। এতগুলো লোক ওই যে হাততালি, এটাই সার্থকতা। এবং মঞ্চ আলো এটাকে আরেকটু নির্যাস দেয়। যে একটা ফাঁকা জায়গায় বলার থেকে একটা মঞ্চ, সুন্দর মঞ্চ, মানে মঞ্চ এবং আলো, এত এক রাশ দর্শক এদের সামনে বলাটা আলাদাই আনন্দের। এবং আমরা যত আ মানে নিজেকে কন্ট্রোল করে প্যালপিটেশন না করে বলতে পারবো, তারপরে আনন্দটা আরো বাড়ায়। ১ম এ বড্ড চিন্তা হয়, হবে কি হবে না? কিন্তু যেই নিজের উপর কনফিডেন্স রেখে পড়া যায়, সত্যি জিনিসটা বড্ড ভালো হয়। এবং এটা আমাদের জীবনে তথা প্রত্যেক মানুষের জীবনে খুব দরকার। যদি সেই মানুষটার ইচ্ছে থাকে, নিজেকে প্রতিষ্ঠা করার খিদে থাকে তাহলেই, তাছাড়া নয়। আপনার লেখালেখিতে আমরা যতটা দেখেছি বা যতটা জেনেছি, আপনি ঘুরতে খুব পছন্দ করেন বা একা থাকতে বেশি পছন্দ করেন। এটা কেন? দেখুন, ১ম বিষয়টা হচ্ছে সবার যে সবসময় আমার মতন সময় হবে এমন তো নয়। এবং যাবি কি যাবি না? আচ্ছা, যাবে তুমি? আচ্ছা, হলো না। ঠিক আছে, দরকার নেই। নিজেকে নিজের সাথে যখন নিজে বেরোনো যায় না, আনন্দটা মারাত্মক। ১ম সত্যিই ভয় লেগেছিল। হারিয়ে যাবো, বাড়ি যেতে পারবো না। একা বেরোনোর প্রচন্ড মজা। একা নিজের সাথে ঘোরার, নিজেকে চেনার একটা মারাত্মক সুযোগ যদি আমরা একা নিজের সাথে ঘুরতে পারি। এটা আমি একা ঘুরতে প্রচন্ড পছন্দ করি।
কলকাতা হোক, কলকাতার বাইরে হোক, যে কোনো কাজে হোক, ইভেন যে অনুষ্ঠানগুলোয় আমি আসি, একাই আসতে পছন্দ করি। মা বড্ড বলে যে, "আমায় একটু নিয়ে চল।" বোন বলেন, কিন্তু মানে আমার মাসতুতো বোন। কিন্তু নিয়ে যাওয়া না একটাই কারণে, ওই যে অন্য সবাই আছেন, বলে দেওয়া যায় কবিতা এবার দেখছি মা সবথেকে অ্যাটেনশন দিয়ে আমার দিকে চেয়ে আছে, বাস মনে হবে এই বোধহয় মানে ধেরিয়ে দিলাম। এইটাই হচ্ছে বিষয়। কিন্তু আমি একা বড্ড পছন্দ করি। সে বাইরে হোক, পুরী হোক, যেকোনো জায়গায়। সিনেমা দেখা হোক, আমি বড্ড পছন্দ করি। এখনকার সময়ে দেখা যায় যে অনেক বাঙালি মায়েরা বলেন, "আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।" আ বাংলা বলতে পারে না, এটা অনেক গর্ব করে বলেন মায়েরা। আপনার কি মনে হয় যে বাংলা ভাষা কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে অন্যান্য ভাষার দৌরাত্ম্যে? উম এটা মায়েরা যতই বলুন, কিন্তু আমার ভাষা, বাংলা ভাষা, মিষ্টি ভাষা, কোনোদিন কোণঠাসা হবে না। বর্তমান দিনে দেখা যাচ্ছে, যেটা আমার ব্যক্তিগত অভিমত, আ যারা বাংলা মিডিয়াম, আমি একজন বাংলা মিডিয়ামের ছাত্র। বাংলা মিডিয়ামের ছাত্ররা ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারে। কিন্তু ইংলিশ মিডিয়ামের ছাত্ররা, আমি এটা কাউকে খারাপ বলছি না বা খারাপভাবে দর্শাচ্ছি না। আ অনেক ক্ষেত্রে বাংলা বলতে পারেন না। কেন? কোনো ভাষা শেখা তো অন্যায় না। কিন্তু এটা তো আমার মাতৃভাষা। এটাকে যদি আমি ছেড়ে দিই, বোধহয় না সেটা খুব ভালো। এবং বাংলা ভাষার মতন এই ভাষায় এত সুন্দর করে কোনো কিছু প্রকাশ বা অভিব্যক্তি করা যায় না অন্য কোনো ভাষায়। অন্তত আমি তো পারব না। যদিও আমার বয়স নিতান্ত ছোট, কিন্তু এখনো না। আমার সবথেকে ভালো আমার নিজের ভাষা, আমার মায়ের ভাষা, বাংলা ভাষা। এটা আমার সবথেকে কাছের জিনিস। মিষ্টি ভাষা। আমি এই ভাষায় রচনা করতে বড্ড ভালোবাসি। আমার অভিব্যক্তি সম্পূর্ণভাবে প্রকাশ পায় বাংলায়। হ্যাঁ, কিছু, কিছু সময় ইংলিশে চেষ্টা করেছি। হ্যাঁ, আমি ফ্লুয়েন্ট বললাম, কিন্তু আমি রচনা করতে পারছি না তা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে সেইরকম আমি নির্যাস খুঁজে পাই না, যেটা আমি বাংলা ভাষায় রচনা করে পাই। এবার হ্যাঁ, বিভিন্ন বড়, বড় সাহিত্যিক, কবি আছেন যারা যেনারা আ ইংরেজি মাধ্যমে রচনা করেন। তাদের ব্যাপারটা আলাদা। তারা অনেক উঁচু দরের ব্যক্তিত্ব। কিন্তু বাংলা ভাষা আমার নিজের ভাষা। ঠিক আছে, উনারা যদি বলে খুশি থাকেন সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাংলা ভাষা কখনো কোণঠাসা হবে না। সবশেষে আপনার পাঠক বা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? উম আরো ভালো কবিতা লেখা আসছে। আপনারা পড়বেন। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও অবশ্যই বলবেন। কারণ আপনাদের জন্যই লেখা শ্রুতি এতটাই। নাটক। হ্যাঁ, এবং আমি এর পাশাপাশি শ্রুতি নাটকে কাজ করছি। আমি ওটা করতে খুব ভালোবাসি, কারণ আ গলার ভয়েসটা নাকি সবার ভালো লাগে। আমি তো ওইভাবে বুঝতে পারি না। কিন্তু হ্যাঁ, আমার শ্রুতি নাটক করতে বড্ড ভালো লাগে। আমি চাই করতে, এবং আরো ভালো, ভালো কাজ আসতে চলেছে। আপনারা দেখতে পাবেন। আপনার একটা কবিতা যদি আমাদেরকে শোনান। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার খুব পছন্দের একটা কবিতা আছে কলকাতা নিয়ে। কারণ আমি যখন আমার মনে হয় আমরা যারা কলকাতার বাইরে থাকি কিন্তু কলকাতাকে বড্ড ভালোবাসি। ওই কলকাতার মানে আমাদের রবীন্দ্র সেতু খুব টানে। এই হাওড়া অ্যা আ স্টেশন থেকে নেমে এই যে একটা বড় একটা ব্রিজ দাঁড়িয়ে আছে, এটা আলাদাই। ১ম যখন আসতাম, এরপরেই বোধহয় স্বপ্নপুরী, মানে এরকম নতুন একটা জগৎ। কারণ এখানকার কালচার বড্ড রিচ। এটা আমার মনে হয়। মানে বেশ খানিকটা এগিয়ে। এবার আমিও কোন্নগরে থাকি। কোনো কালচারকে আমি ছোট করছি না। কিন্তু খানিকটা এগিয়ে। স্বাভাবিক কলকাতা। সেই ক্ষেত্রে বলতে গেলে আমার একটা যে কবিতা কলকাতাকে নিয়ে। আ কবিতাটার নাম 'ভালোবাসি তোমাকে মহানগরী।' ভালোবাসি তোমার আধুনিক সভ্যতা, ভালোবাসি তোমার বিদ্রোহের কর্কশ কণ্ঠস্বর। ভালোবাসি যখন তুমি রাজনৈতিক মধ্যস্থতা, ভালোবাসি তোমার বনেদিয়ানায় মোড়া আড়ম্বর। ভালোবাসি তোমার সুবিশাল অট্টালিকা, সাবেকি রাজবাড়ি, মন কাড়ে পথসীমান্তে থাকা ছিমছাম ঘর। তোমাতে খেয়ে পড়ে বাঁচে লড়াকু সত্তা জানি। ভালোবাসি তোমাকে আমি বুদ্ধিজীবীদের আড্ডাঘর। ভালোবাসা শুরু বুঝি রবীন্দ্র সেতু দেখে। ভালোবাসা থমকে দাঁড়ালো বাবুঘাটের বিসর্জনে। ভালোবাসা অভিমানী হোক বাস কন্ডাক্টর, ট্রাফিক পুলিশের রুক্ষ ব্যবহারে। ভালোবাসা জিন্দাবাদ এদো মাঠ, গার্ডেন্স আর ক্রীড়াঙ্গনে। ভালোবাসি পড়তে তোমার ছন্দের দ্বন্দ্বহীন কবিতা। তোমাকে ভালোবেসে আমি লিখছি ছন্দগুলি। ভালোবাসি তোমাকে ওই চলমান স্বর্ণময় ইতিহাস। ভালোবাসবো আজীবন। তুমি কর্তার অনন্য কল্প। তোমাতেই শুরু, তোমাতেই শেষ। নিত্য নতুন প্রেমের গল্প।